আসসালামু আলাইকুম সবাইকে। এত সুন্দর একটা সবুজে ঘেরা পরিবেশে ঘুরতে ভালো লাগবে না এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না। আর তা যদি হয় ঢাকা থেকে মাত্র ৩-৪ ঘন্টা দূরত্বে, তাহলে তার কোনো কথাই নেই। হ্যাঁ, আজকে আমরা আছি চার রাজ্য শ্রীমঙ্গলে টিলাগাঁও ইকো ভিলেজে। থাকবো তাদের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে জনপ্রিয় রুম প্রাইভেট পুল ভিলা রুমটিতে। তার সাথে ঘুরে বেড়াবো শ্রীমঙ্গলের কিছু দর্শনীয় স্থান এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো খরচে সকল বিস্তারিত। তাহলে চলুন শুরু থেকেই শুরু করা যাক। জনপ্রতি মাত্র ২৭০ টাকা টিকেটে আজকে আমরা যাচ্ছি শ্রীমঙ্গল। এখন বাজে সকাল ৬টা ১৯ এবং আমাদের ট্রেন ছেড়ে যাওয়ার সময় হচ্ছে সকাল ৬টা ৩০ মিনিট। আমাদের ট্রেনটি তার পূর্ব নির্ধারিত সময় সকাল ৬টা ৩০ মিনিটের মধ্যেই তার যাত্রা শুরু করে। আর আমরাও বাইরের পরিবেশ উপভোগ করতে করতে চলতে থাকি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। বাইরের পরিবেশ আর সৌন্দর্য এবং ট্রেনের ভিউ সেই আমার মতে যারা ঘুরতে ভালোবাসে তাদের একবার হলেও এই রোডে ট্রেন জার্নি করা খুবই দরকার। নির্ধারিত সময়ের প্রায় ৩০ থেকে ৪০ মিনিট পর সকাল ১১টা ৩০-এ আমরা পৌঁছে যাই শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন। এখন আমাদের প্রধান কাজ হচ্ছে আমাদের রিসোর্টে যাওয়ার জন্য একটা সিএনজি ঠিক করা। ৩০০ টাকা দিয়ে আমরা একটা সিএনজি ঠিক করে নিই রিসোর্টে যাওয়ার জন্য, এবং তার সাথে আগামীকালকে ঘোরার জন্য আমরা একটা জিপ বা চান্দের গাড়ি ঠিক করে নিই। সেটার ভাড়া এবং অন্যান্য বিস্তারিত আগামীকালকে জানাবো। এখন আমরা যাব শ্রীমঙ্গলের বিখ্যাত রেস্টুরেন্ট পানসিতে সকালের নাস্তাটা সেরে ফেলতে। রেস্টুরেন্টে ঢুকেই আমরা অর্ডার করি চিকেন কারি, পরোটা এবং ডাল। তার সাথে নেই ১ কাপ চা। রেস্টুরেন্টের পরিবেশ, স্টাফদের বিহেভিয়ার এবং খাবারের মান কোনো কিছুই আমার কাছে তেমন একটা সন্তুষ্টজনক মনে হয়নি। তো আপনারা আসলে আশেপাশের অন্যান্য রেস্টুরেন্টগুলো একটু ট্রাই করে দেখতে পারেন। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার সিএনজিতে উঠে বসে পড়ি রিসোর্টে যাওয়ার উদ্দেশ্যে। রিসোর্টে যাওয়ার রাস্তায় আপনাদের চোখে পড়বে শ্রীমঙ্গলের সুন্দর সুন্দর সব চা বাগান, রাবার বাগান এবং বিখ্যাত লাউয়াছড়া বন। শ্রীমঙ্গলের রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে ফাইনালি আমরা দুপুর ১টা বাজে পৌঁছে যাই আমাদের কাঙ্ক্ষিত রিসোর্ট টিলাগাঁও ইকো ভিলেজে। রিসোর্টের গেটে যাওয়ার সাথে সাথেই রিসোর্ট থেকে একজন এসে আমাদের ব্যাগগুলি নিয়ে যায় এবং আমরাও তার সাথে সাথে যেতে থাকি রিসেপশনের দিকে। রিসোর্টের মধ্যে ঢুকেই আমরা অন্যরকম একটা ফিল পাই। রিসোর্টটা ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং ছবি থেকে অনেক অনেক বেশি সুন্দর। এটাই হচ্ছে মূলত তাদের রিসিপশন এবং রেস্টুরেন্ট। এখানে আপনারা হচ্ছে সকালের নাস্তা, লাঞ্চ এবং ডিনার করতে পারবেন। পাশাপাশি এখান থেকে খুবই সুন্দর একটা লাভ লেকের ভিউ পাবেন। কিছুক্ষণের মধ্যে আমাদেরকে জানানো হয় আমাদের রুমটি রেডি। শিথিলা তো প্রচুর এক্সাইটেড, সে ডানে বামে না তাকিয়ে এক দৌড়ে যেতে থাকে রুমের দিকে। আর এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত প্রাইভেট পুল ভিলা, যার এতই চাহিদা যে আমাদেরকে প্রায় ২০ দিন আগে থেকেই বুক দিয়ে রাখতে হয়। রুমটা যথেষ্ট বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন, তবে রুমের ইন্টেরিয়রটা খুব প্রিমিয়াম না হলেও সিম্পলের মধ্যে বেশ গুছানো। রুমের মধ্যে একটা ফুল সাইজের বেড দেওয়া, যেখানে অনায়াসেই ২ জন থাকা যাবে, এবং তার পাশেই দেওয়া একটা সাইড টেবিল উইথ ইন্টারকম। তার পাশেই দেওয়া ২ পাটের একটা আলমারি, যেখানে দেওয়া আছে একটা ব্ল্যাঙ্কেট এবং একটি জায়নামাজ। আলমারির পাশেই দেওয়া একটা ফুল সাইজের মিরর, এবং তার পাশে আরেকটি টেবিল, এবং টেবিলের উপর রাখা আছে রুমের প্রয়োজনীয় সকল কিছু। অন্য পাশের দেওয়ালে দেওয়া একটি টিভি এবং তার নিচেই দেওয়া একটি ইকো ফ্রেন্ডলি সোফা, যেখানে ২ জন বসে চা খেতে খেতে আড্ডা দেওয়া যাবে। এবার দেখা যাক ওয়াশরুমের কি অবস্থা। ওয়াশরুমটিও বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াশরুমের ভিতরে বেসিন দেওয়া এবং একটি হাই কমোড দেওয়া, এবং ওয়াশরুমের সবচেয়ে জোস পার্ট হচ্ছে ওয়াশরুমে বসেই বাইরের সকল ভিউ দেখা যাবে। যার মানে আপনি ওয়াশরুমে বসে প্রকৃতির ডাকে সাড়া দিতে দিতে প্রকৃতিকে উপভোগ করতে পারবেন। এখানেই তো শেষ না, এই রুমে দেখার মতো বাকি আছে আরো অনেক কিছু। ওয়াশরুমের পাশেই দেওয়া একটি ওপেন শাওয়ার, যা আমার খুবই খুবই পছন্দের। সুইমিং পুল থেকে আসার পর এখানে ওপেন শাওয়ার নিতে নিতে সামনের ভিউ উপভোগ করা যাবে। আর এখন দেখবো এই রুমের মেইন পার্ট, যেটার কারণে এই রুমটির চাহিদা এত বেশি। Best part in resort. ভাই, সেরা, এটা সেরা। Subhanallah. Yay! সেই পুরো রুমের ইনফিনিটি ভিউ উইথ প্রাইভেট পুল। এই রুমের এই ভিউটা দেখার জন্য আমরা অনেক দিন অপেক্ষায় ছিলাম। সামনের ভিউটা আমাদের এক্সপেকটেশন থেকে অনেক বেশি সুন্দর। এই রুমের ভাড়া কিন্তু প্রতিদিন ১১,২০০ টাকা, তাও আবার লাঞ্চ এবং ডিনার ছাড়া। তবে আপনি যদি ওয়ার্কিং ডেতে আসেন সেই ক্ষেত্রে এই রুমের ভাড়া পড়বে প্রায় ১০,০০০ টাকা, যা একটা ইকো রিসোর্ট হিসাবে আমার কাছে খুব বেশি মনে হচ্ছে। তারপরেও এই রুমের চাহিদা এত বেশি, এর কারণ হচ্ছে রুমটির প্রাইভেট পুল এবং সামনের এত সুন্দর একটা ভিউ, যা বর্তমানে বাংলাদেশের অন্য কোনো রিসোর্ট অফার করছে কিনা আমার জানা নেই। এরই মধ্যে দুপুর ২টার দিকে রেস্টুরেন্ট থেকে আমাদেরকে কল দিয়ে জানানো হয় আমাদের লাঞ্চ রেডি। তাই এখন আমরা যাচ্ছি রেস্টুরেন্টের দিকে।
লাঞ্চে কি খাবো তা তারা সকালে চেকিং এর সময় জেনে রাখে। আমরা আমাদের লাঞ্চের জন্য অর্ডার করেছিলাম দেশি মুরগি এবং রুই মাছ, সাথে ছিল ডাল, সবজি এবং আলুর ভর্তা। আর খাবারের টেস্ট ভাই বিশ্বাস করেন দুর্দান্ত, একদম ফ্রেশ খাবারের একটা স্বাদ পাবেন আপনি। এই রেস্টুরেন্টের খাবারের জন্য হলেও এই রিসোর্টে বারবার আসা দরকার। আর খাবারের কোয়ান্টিটি ছিল দুজনের জন্য মোর দেন এনাফ। প্রচুর খাওয়া দাওয়া করলাম। চলুন এখন আমরা রিসোর্টটা একটু ঘুরে দেখি। এই রিসোর্টে আপনারা টোটাল 3 ক্যাটাগরির রুম পাবেন। শুরুতেই পাবেন তাদের বিখ্যাত মাঠ হাউস বা মাটির ঘর, যার ভাড়া প্রতিদিন 4200 টাকা। তারপর পাবেন এসি ভিলা, যার ভাড়া প্রতিদিন 5250 টাকা। আর আছে প্রাইভেট পুল ভিলা, যেটার ভাড়া সম্পর্কে অলরেডি সবাই জানেন। এই রিসোর্টে 5টি মাঠ হাউস, 4টি এসি ভিলা এবং একটি প্রাইভেট পুল ভিলা সহ টোটাল 10টি রুম পাবেন। আর রিসোর্টের সকল গেস্টের জন্য আছে আরেকটি সুইমিং পুল। এই সুইমিং পুলটি যথেষ্ট বড় এবং সামনের ভিউ কিন্তু খুব সুন্দর। রিসোর্টের এই বসার জায়গাটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে, তাই আমরা এখানে বসে কিছুটা সময় কাটাই এবং প্রকৃতিকে উপভোগ করি। তার সাথে চলুন আপনাদেরকেও দেখাই রিসোর্টের সৌন্দর্য। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কটি দিন পাবো, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে স্বপ্ন মধুর। আর এখন আমরা যাচ্ছি আমাদের রুমের দিকে। পরন্ত বিকেলটি আমরা সুইমিং পুলে নেমে উপভোগ করব সেই উদ্দেশ্যে। এই সুইমিং পুলে নামার পর আমরা বুঝতে পারি এই রুমের চাহিদা কেন এত বেশি। আমার মনে হয় না বাংলাদেশের অন্য কোন রিসোর্টে এত সুন্দর একটা ভিউ সহ একটা প্রাইভেট পুল অফার করতেছে। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে, চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। সন্ধ্যার নাস্তায় অর্ডার করি চিকেন ফ্রাই এবং ফ্রেঞ্চ ফ্রাই, তার সাথে রিফ্রেশিং একটা চা খেয়ে রুমের মধ্যে চলে যাই একটু রেস্ট করার জন্য। এখন বাজে রাত 9টা। হালকা একটু রেস্ট নিয়ে আমরা এখন রেস্টুরেন্টের দিকে যাচ্ছি ডিনার করতে, কারণ তাদের ডিনারের সময় হচ্ছে রাত 10টা পর্যন্ত। রিসোর্টে ডিনারের জন্য বারবিকিউর ব্যবস্থা ছিল, বাট আমরা তা নেইনি, কারণ লাঞ্চের সময় খাবারটা আমাদের কাছে খুবই ভালো লাগে। তাই রাতেও আমরা সেম মেনুটাই অর্ডার করি এবং রাতের খাবারটাও আমাদেরকে একদমই হতাশ করেনি। রিসোর্টের রাতের পরিবেশটাও খুবই সুন্দর। রিসোর্টটা খুব বেশি একটা আলোকিত না হলেও যা আছে তা একদমই পারফেক্ট। চলুন রিসোর্টের রাতের পরিবেশটা একটু ঘুরে আসি। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। শুভ সকাল। ঘুম থেকে ওঠার পর এত সুন্দর একটা সকাল দেখতে পারবো তা আমরা কল্পনাও করিনি। এখন বাজে সকাল 6টা, চারদিকটা এখনো কুয়াশায় মোড়ানো। সাজেকের একটা ফিল পাচ্ছি আমরা এই শ্রীমঙ্গলে বসেই। এই পরিবেশটা নিঃসন্দেহে যে কারো মন ভালো করে দিতে যথেষ্ট। সকাল 9টায় রেস্টুরেন্ট থেকে কল দিয়ে আমাদেরকে ব্রেকফাস্টের জন্য যেতে বলা হয়। তাদের ব্রেকফাস্টের সময় হচ্ছে সকাল 10টা পর্যন্ত। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে তাদের দুইটি অপশন থাকে হচ্ছে খিচুড়ি, আচার, ডিম ভাজি, আর থাকে রুটি, আলু ভাজি, ডিম ভাজি। আমরা দুইজনেই দুইটি আলাদা আলাদা অপশন নেই। যেহেতু আজকে আমরা রিসোর্ট থেকে চেক আউট করবো, তাই তাদের কাছ থেকে আমরা সকল প্রকার বিলের পেপারটা নিয়ে নিই। এক্সট্রা 5% ডিসকাউন্টে আমাদের রুম ভাড়া হয় 10,680 টাকা এবং গতকালকে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স এবং ডিনারের বিল হয় 1750 টাকা। রিসোর্টে চেক আউটের সময় হচ্ছে সকাল 11টা 30 মিনিট। যেহেতু আমাদের হাতে এখনো প্রায় 2 ঘন্টার মতো সময় আছে, তাই আমরা ডিসাইড করি বাকি সময়টা আমরা সুইমিং পুলে এবং রিসোর্টের আশেপাশটা ঘুরেই কাটাবো। তারপর যাব শ্রীমঙ্গলের কিছু সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করতে। এখন বাজে প্রায় দুপুর 12টা আর আমরা চেক আউট করে রিসোর্ট থেকে বের হয়ে যাচ্ছি।
গতকালকে ঠিক করা আমাদের চাঁদের গাড়িটি আমাদের জন্য আগে থেকে রিসোর্টের সামনে অপেক্ষা করছে। মাত্র 2500 টাকায় আমরা এই চাঁদের গাড়িটির একটি ডে লং প্যাকেজ নেই। এই প্যাকেজের মধ্যে উনি আমাদেরকে আমাদের রিসোর্ট থেকে রিসিভ করে আমাদের পছন্দ মতো 3 থেকে 4টি স্পট ঘুরিয়ে আবার শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে নামিয়ে দিবে। আর এখন আমরা যাচ্ছি শ্রীমঙ্গলের বিখ্যাত মাধবপুর লেক। শ্রীমঙ্গলের যেদিকেই যাবেন আপনার চোখে পড়বে এই ছোট ছোট টিলা আর সবুজে ঘেরা চা বাগানগুলি। মাত্র 10 থেকে 12 মিনিটের মধ্যেই আমরা চলে আসলাম মাধবপুর লেক। এই লেকে প্রবেশের জন্য কোনো প্রকার এন্ট্রি ফি না থাকলেও চাঁদের গাড়ির জন্য আমাদেরকে 50 টাকা পার্কিং চার্জ হিসাবে দিতে হয়। গাড়ি থেকে নেমে কিছুটা রাস্তা হেঁটে এখন আমরা যাচ্ছি মেইন লেকের দিকে। এটি ন্যাশনাল টি স্টেট কোম্পানির ব্যক্তি মালিকানাধীন একটি কৃত্রিম লেক, যা 1965 সালে প্রায় 50 একর জায়গার উপর খনন করা হয়। এর দৈর্ঘ্য প্রায় 3 কিলোমিটার এবং প্রস্থ স্থানভেদে 50 থেকে 300 মিটার। লেকের চারপাশটাই চা বাগানে ঘেরা এবং লেকের পানিতে দেখা মিলে খুবই সুন্দর নীলপদ্ম ও বেগুনি শাপলা। সব মিলিয়ে লেকের পরিবেশটা খুবই সুন্দর, যা দেখার জন্য কম বেশি সারা বছরই এখানে পর্যটকের ভিড় লেগেই থাকে। আপনারাও চাইলে শ্রীমঙ্গলে ঘুরতে আসলে এই লোকেশনটা একবার ঘুরে যেতে পারেন। লেকের অল্প কিছু অংশ ঘুরেই আমরা এখন বের হয়ে যাচ্ছি আমাদের নেক্সট লোকেশনের উদ্দেশ্যে। এখন আমরা যাচ্ছি অনেকেরই অজানা ক্যামেলিয়া লেকে। এটি শ্রীমঙ্গল শহর থেকে অনেক ভিতরে, তার উপর সর্বসাধারণের প্রবেশ নিষেধ, যে কারণে সেখানে পর্যটকের আনাগোনা তেমন একটা নেই বললেই চলে। আমরা আসলে জানি না যে আমরা সেখানে ঢুকতে পারবো কিনা, তবে আমাদের ড্রাইভার মামা আমাদেরকে কিছুটা আশ্বস্ত করেন যে উনি চেষ্টা করে দেখবেন। একটা রিস্ক নিয়ে এবং বাকিটা আল্লাহর রাতে ছেড়ে দিয়ে আমরা এখন যাচ্ছি লেকের দিকে। আমরা গেটের সামনে যাওয়ার পর দেখতে পারি গেটে তেমন একটা সিকিউরিটির কেউ নাই, বাট গেটটা বন্ধ। আমরা কিছুটা চিন্তা ভাবনা করি, কিন্তু আমাদের ড্রাইভার মামা বলে, মামা আপনি আল্লাহর নাম লে টিক্কা পড়েন, বাকিটা আমি দেখতেছি। তারপর ড্রাইভার মামার দেওয়া সাহসে গেটের এক সাইড দিয়ে আমরা ঢুকে যাই ভিতরে। আর ভিতরে ঢোকার পরে আমাদের প্রথমেই মনে হয় এই জায়গাটায় না আসলে আমরা অনেক কিছু মিস করে ফেলতাম। এই জায়গাটা একটা র বিউটি, একদম ন্যাচারাল, একটা পিসফুল প্লেস। এই জায়গাটায় পর্যটকের তেমন একটা যাওয়া আসা নেই, যে কারণে জায়গাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এর আশেপাশে কোনো মানুষজন নেই বললেই চলে। খুব দূর থেকে আমরা এই চা বাগানের ওয়ার্কারদের দেখতে পাচ্ছিলাম, তারা হচ্ছে চা বাগানে কাজ করতেছে এবং আশেপাশে ঘোরাফেরা করতেছে, বাট আমাদের আশেপাশে তেমন একটা লোকজন ছিল না। এখানে আসার আগে আমরা এই জায়গা সম্পর্কে তেমন কিছু জানতাম না, কারণ ইউটিউবে বা ফেসবুকে এই জায়গা সম্পর্কে ডিটেলস কিছু নেই, কোনো প্রকার ব্লগ বা ডিটেলস ভিডিও কিছুই নেই। আমরা 2-1টা রিলস আর কিছু ছবি দেখে এই জায়গাটা আসার জন্য পাগল হয়ে যাই। এখানটায় না আসলে হয়তো আমাদের শ্রীমঙ্গলের ট্যুরটাই ফুলফিল হতো না। এখানে আসার আগে অবশ্যই হাতে অনেকটা সময় নিয়ে আসবেন, তাহলে আশেপাশটা অনেক সুন্দরভাবে ঘুরে দেখতে পারবেন এবং খুবই সুন্দর একটা বিকেল উপভোগ করতে পারবেন। আমাদের হাতে খুব বেশি একটা সময় নেই, কারণ আমাদের বিকেলের ট্রেন ধরতে হবে ঢাকা ফেরার উদ্দেশ্যে। তাই আমরা মোটামুটি তাড়াহুড়া করে আশেপাশটা তেমন ভাবে না ঘুরে এখন চলে যাচ্ছি নেক্সট লোকেশনের উদ্দেশ্যে। এখন আমরা যাচ্ছি আরো একটি সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ প্লেস, শমশেরনগর গলফ ক্লাবে। এই প্লেসটি মেন রাস্তা থেকে একটু ভিতরে, যেখানে গাড়ি যাওয়ার কোনো ব্যবস্থা নেই। তাই আমরা এখন গাড়ি থেকে নেমে একটু পথ হেঁটেই যাচ্ছি মেন প্লেসটার দিকে। আর যাওয়ার পথেই আমাদের চোখে পড়ে দুই সাইডে অনেক অনেক মাটির ঘর। আর এই এলাকার লোকজন হয়তোবা পর্যটকের সাথে তেমন একটা পরিচিত না, যেই কারণে আমাদের দিকে কেমন যেন একটা অবাক দৃষ্টিতে তাকাচ্ছিল তারা। যাই হোক, এখানে এসেও আমরা দেখি যে সিকিউরিটির তেমন একটা কেউ নেই, তাই আমরা আমাদের মতো ভিতরে প্রবেশ করে ফেলি। কিছুক্ষণ পর কয়েকজন এসে আমাদেরকে জানালো এখানে গলফ খেলা চলছে, যে কোনো সময় বল এসে আমাদের গায়ে লাগতে পারে, তাই যতটুকু পসিবল সাবধানের সাথে ঘুরে আমরা বের হয়ে যাই। এই প্লেসটিও আমাদের কাছে খুবই ভালো লাগে, আপনারাও চাইলে এই প্লেসটিতে একবার ঘুরে যেতে পারেন। এখন বাজে প্রায় বিকেল 5টা এবং আমাদের ঢাকা ফেরার জন্য ট্রেনের টিকিট কাটা 5:45-এ। তাই আমরা এখন আর অন্য কোনো প্লেস না ঘুরেই সরাসরি চলে যাচ্ছি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে। আর আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, দেখা হবে খুব শীঘ্রই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।